খাবারে রাসায়নিকের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, নীরব গণহত্যা বলছেন বিশেষজ্ঞরা। সমন্বিত কর্মসূচি নেওয়ার আশ্বাস মন্ত্রীর। দেশের অর্থনীতিতে মূল্যায়ন হচ্ছে না সংসারে দেয়া 5.5 কোটি নারীর শ্রম, বঞ্চিত হচ্ছেন প্রাপ্য সম্মান থেকে। দেশজ উৎপাদনে অন্তর্ভুক্তির দাবি বিশেষজ্ঞদের। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে বকশীবাজারের বিশেষ আদালতের পথে বেগম খালেদা জিয়া। তৈরি পোশাক ক্রেতাদের আন্তর্জাতিক জোটের নির্দেশনায় চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের 300 গার্মেন্টস কারখানা। হাজার হাজার শ্রমিকের বেকার হয়ে পড়ার আশঙ্কা। এবং জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ 2 কলেজ ছাত্রের খোঁজ মেলেনি এখনো, দ্রুত উদ্ধারের দাবি স্বজনদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সেখানকার সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। সুমন। রঞ্জন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বকশীবাজারে স্থাপিত এই অস্থায়ী বিশেষ জজ আদালতে চলে আসবেন। আমরা জানতে পেরেছি যে তিনি খুব কাছাকাছি রয়েছেন এই আদালত চত্বরের। আর আজকের যে তিনি হাজিরা দিচ্ছেন, এই হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বরে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্ক নিরাপত্তা আমরা দেখছি। এখান দিয়ে যারা সাধারণ মানুষের চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে, বিশেষ করে এই আদালত চত্বরের ভিতরে যাতে সন্দেহভাজন কেউ ঢুকতে না পারে বা যারা ঢোকার চেষ্টা করছেন তাদের পরিচয় জেনে পরিচয় নিশ্চিত হওয়ার পরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। এই আদালত চত্বরের ভিতরে যেরকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বাইরেও আমরা দেখে এসেছি যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাব সদস্যদের টহল দিতে দেখেছি এবং এই এলাকা জুড়ে কিন্তু গোয়েন্দা সংস্থার সদস্যদের আমরা দেখছি। পাশাপাশি এই আশপাশের এলাকায় যে বড় বড় ভবনগুলো রয়েছে, সেই ভবনের ছাদেও আমরা দেখেছি যে পুলিশি টহল রয়েছে, সেখান থেকে নজরদারি করা হচ্ছে। আপনি জেনে থাকবেন যে আজকে যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, এই দুর্নীতি মামলায় দুদকের উপপরিচালক হারুনুর রশিদ, যিনি এই মামলার বাদী, তাকে কিন্তু জেরা করা হবে। তাকে জেরা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আইনজীবীরা রয়েছেন, তারা তাকে জেরা করবেন। এর পাশাপাশি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সেই সাক্ষ্য গ্রহণের পরিপ্রেক্ষিতে বেগম জিয়ার পক্ষের আইনজীবীরা যে আবেদনটি করেছেন উচ্চ আদালতে, যে আবেদনটি হচ্ছে এরকম যে বেগম জিয়ার অনুপস্থিতিতে যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সেই সাক্ষ্য গ্রহণ আইনসম্মত হয়নি, সেই ধরনের অভিযোগ তুলে তারা কিন্তু উচ্চ আদালতে আবেদন করেছেন। পাশাপাশি সেই অরফানেজ ট্রাস্টের যে সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণটি বাতিলের আবেদন করা হয়েছে। সেই আবেদন এখনো পেন্ডিং রয়েছে উচ্চ আদালতে। সেই কারণেই আজকে যে আদালত বসবে, আদালতের শুরুতেই কিন্তু বেগম জিয়ার পক্ষের আইনজীবীরা সেই বিষয়ে কথা বলবেন এবং সেই বিষয়টি এই আদালতকে অবহিত করবেন যে যেহেতু এই বিষয়টি উচ্চ আদালতে পেন্ডিং রয়েছে, সে কারণে তারা সময় চাইবেন, সময় চেয়ে তারা পরবর্তী দিন চাইবেন। পাশাপাশি তারা চ্যারিটেবল ট্রাস্টের যে জেরা, সেই জেরা কাজটিও কিন্তু চালিয়ে যাবেন। আর এই মামলার কয়েকটি বিশেষ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। আজকের দিন দিয়ে মোট 69 কার্যদিবসের জন্য তিনি এখানে উপস্থিত হবেন। এ পর্যন্ত 68 কার্যদিবসে মোট 10 বার হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকের দিন দিয়ে 11 বার হবে। সবশেষ আদালতে হাজিরা দিয়েছেন তিনি 18 জন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের 7 সাক্ষীর যারা রয়েছেন, তাদের মধ্যে 6 জন হচ্ছেন সোনালী ব্যাংকের ম্যানেজার হারুনুর রশিদ, অফিসার ক্যাশ শফিউদ্দিন মিয়া, আবুল খায়ের প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার সিরাজুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দা নাজমা পারভিন ও ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন। এসব সাক্ষীরাও কিন্তু গত 18 জুন যে আদালতের কার্যক্রম চলে সে সময় উপস্থিত ছিলেন। 2 মামলায় হারুনুর রশিদকে আসামিপক্ষের যখন জেরা শেষ হবে, তার পরপরই কিন্তু এই মামলার ব্যাপারে হয়তো একটা নির্দেশনা আসবে। আর আপনারা জেনে থাকবেন যে পরপর কয়েকটি কার্য দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আদালতে অর্থাৎ এই 2 মামলার কার্যক্রমে অংশগ্রহণ না করায় কিন্তু গত 25 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে এই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে
করেছিলেন। তার পরবর্তী তারিখে তিনি হাজির হয়ে অবশ্য সেটিতে জামিন নিয়েছেন। আর এই মামলা দুটি সম্পর্কে একটু জানিয়ে রাখি রঞ্জন। জিয়া অরফানেজ ট্রাস্ট জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ স্থানান্তরের অভিযোগে 2008 সালের 3 জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। বেগম জিয়া ও তারেক রহমান সহ মোট 6 জনকে এ মামলায় আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়া এতিমদের সহায়তার জন্য সংগ্রহ করা 4,44,81,216 টাকার মধ্যে 2,33,33,500 টাকা জিয়া অরফানেজ ট্রাস্ট বগুড়ায় স্থানান্তর করেন। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের নামে 2011 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় আরেকটি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 7,80,89,529 টাকা আত্মসাৎ করেছেন। এই হচ্ছে দুই মামলার আর কি যে অভিযোগ রয়েছে মামলার বিবরণীতে, সেটি আমি জানালাম। আর রঞ্জন যেটি বলছিলাম, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আদালতে প্রবেশ করবেন। ইতোমধ্যেই এই আদালতের যিনি বিচারক আবু আহমদ জমাদার, তিনি চলে এসেছেন। আপনারা জেনে থাকবেন যে এই আবু আহমদ জমাদারের আগে এই মামলার এই আদালতের বিচারক ছিলেন বাসুদেব রায়। বাসুদেব রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার পক্ষের আইনজীবীরা বিভিন্ন অভিযোগ তুলেছিলেন এবং তাকে এখান থেকে বদল করে আরেকজন বিচারক দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু উচ্চ আদালত থেকে আবু আহমদ জমাদারকে এখানে দেওয়া হয় এবং বেশ পরপর কয়েকটি কার্যদিবসে আবু আহমদ জমাদার এখানে বিচার কার্য পরিচালনা করছেন। আজকেও তিনি চলে এসেছেন। পাশাপাশি বেগম জিয়ার আইনজীবীরা কিন্তু সকাল থেকে, অর্থাৎ সকাল 9টার পরপরই কিন্তু তারা চলে এসেছেন। পাশাপাশি দলের কিছু সিনিয়র নেতাদেরও আমরা দেখতে পাচ্ছি, তারাও এখানে রয়েছেন। পাশাপাশি মিডিয়া উইং এর কর্মকর্তা দেখতে পাচ্ছি শাহিদুল কবির খান রয়েছেন। আরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তারাও চলে এসেছেন। দুদকের পক্ষের যে আইনজীবী তারাও চলে এসেছেন। দুদকের পক্ষের যে মূল আইনজীবী এখানে রয়েছেন মোশাররফ হোসেন কাজল, তাকেও প্রায় আধা ঘন্টা আগে আমরা এখানে দেখেছি, তিনি চলে এসেছেন। এই ছিল মোটামুটি অবস্থা। আরেকটি এই আশপাশের অবস্থা যদি বর্ণনা করি, এখন পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে রয়েছে। আর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব সদস্যদের টহল দেখছি। পাশাপাশি আমরা দেখেছি যে আমি এর আগেও বলেছি যে আশপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনের ছাদে কিন্তু আমরা দেখেছি যে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা সেখান থেকে নজরদারি করছেন। এর সাথে সাথে বলে জানিয়ে রাখতে পারি যে এখানে সাধারণ মানুষের যে চলাচল, সন্দেহভাজন কাউকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। আদালতের চারদিকেই আর কি সে মানে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই জোরদার করা হয়েছে। রঞ্জন, এই মামলার আরো কিছু তথ্য আমি দিয়ে রাখি। যতক্ষণ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আদালত চত্বরে প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত এই মামলার আরো কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখি। যে দুদকের পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের 7 সাক্ষীর অন্য 6 জন হচ্ছেন সোনালী ব্যাংকের ম্যানেজার হারুনুর রশিদ, অফিসার ক্যাশ শফিউদ্দিন মিয়া, আবুল খায়ের, প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার সিরাজুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট সৈয়দা নাজমা পারভিন ও ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন। হারুনুর রশিদ এসব সাক্ষীরাও আদালতে আজকে হাজির থাকবেন, এরকম তথ্য কিন্তু তিনি দিয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামিপক্ষে মোট আসামি রয়েছেন 6 জন। বেগম খালেদা জিয়া ছাড়া আর 5 জন হচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক, কামাল ওরফে ইকুন কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। আমরা কিন্তু বেগম জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহরের শব্দ এখান থেকে শুনতে পাচ্ছি। অর্থাৎ তার সামনে যে নিরাপত্তা বহর থাকে, সেই নিরাপত্তা বহরের গাড়ির শব্দ আমি এখান থেকে শুনতে পাচ্ছি। আমি ধারণা করছি যে হয়তো আর 30 থেকে 35 সেকেন্ডের মধ্যেই তিনি এই আদালত চত্বরে প্রবেশ করবেন। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি বহরের একটি গাড়ি কিন্তু আদালত চত্বরে প্রবেশ করছে, কালো গাড়ি। তার পেছনেই রয়েছেন তার প্রোটোকলের গাড়ি, অর্থাৎ পুলিশের গাড়ি। সেই সঙ্গে তার আইনজীবীর একটি গাড়ি দেখলাম। পাশাপাশি সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের গাড়ি আমরা ঢুকতে দেখেছি। অর্থাৎ তার যে এই গাড়িবহরটি কিন্তু ইতোমধ্যেই প্রবেশ করেছেন। কিন্তু বেগম জিয়াকে বহনকারী যে
গাড়িটি সেটি কিন্তু এখন পর্যন্ত তিনি সাধারণত যে গাড়িতে আসেন সেই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। হয়তো সেটি পেছনে রয়েছে অথবা উনি আজকের দিনের জন্য অন্য গাড়িতে এসে থাকতে পারেন। এখন পর্যন্ত কিন্তু তার গাড়িটি নজরে আসেনি, অর্থাৎ তার গাড়িটি হয়তো এখনো পেছনে রয়েছে। হ্যাঁ, আমি যেটি ধারণা করছি সেটি সঠিক, তার গাড়িটি এখনো প্রবেশ করেনি। আমরা আরো একটি পুলিশের গাড়ি প্রবেশ করতে দেখছি। ইতিমধ্যে এই আদালতের বিচারক আবু মোহাম্মদ জমাদার তিনি এইমাত্র আদালত চত্বরে এসেছেন কিছুক্ষণ আগে, এইমাত্র তিনি এজলাসে প্রবেশ করলেন আমরা দেখলাম। আর বিএনপি চেয়ারপারসন এখনো প্রবেশ করেনি। একটি গাড়ি আমরা কিছু গাড়ি তার বহরের কিছু গাড়ি প্রবেশ করেছে, আরো গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের একটি গাড়ি দেখতে পাচ্ছি। সম্ভবত এই গাড়ির পেছনেই রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি। হ্যাঁ, আমরা সেরকম দেখতে পাচ্ছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তার গাড়িটিও এখানে প্রবেশ করবে। আপনাকে আগে জানিয়ে রেখেছি আজকে এখানে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যে দুর্নীতি মামলা হচ্ছে সেই দুর্নীতি মামলার কার্যক্রম চলবে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় এখানে জেরা করা হবে দুদকের যে উপপরিচালক রয়েছেন হারুন রশিদ। আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই এই আদালত চত্বরে প্রবেশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার গাড়ি বহর কিন্তু তার গাড়িটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার গাড়িকে ঘিরে সিএসএফ সদস্যরা রয়েছেন। সেই গাড়িটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন। আস্তে আস্তে গাড়িটি যেই আদালতের যে কক্ষে বিচার চলছে অর্থাৎ এজলাস, সেই এজলাস কক্ষের দিকেই কিন্তু তার গাড়িটি যাচ্ছেন। তার সামনে রয়েছেন আইনজীবীরা এবং পাশাপাশি রয়েছেন সিকিউরিটি ফোর্সের সদস্যরা এবং তার মিডিয়া উইং এর কর্মকর্তাদের আমরা আশপাশে দেখতে পাচ্ছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়ি থেকে নামবেন এবং আদালত কক্ষে প্রবেশ করবেন। আর যেটি কিছুক্ষণ আগেই আমি বললাম যে এই আদালতের বিচারক আবু মোহাম্মদ জমাদার কিন্তু ইতোমধ্যেই আদালতে প্রবেশ করেছেন, দুদক পক্ষের আইনজীবীরা প্রবেশ করেছেন। সেই হিসেবে বলতে পারি যে এই আদালতে সবকিছুই প্রস্তুত রয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে প্রবেশ করার পরপরই এই আদালতের এই দিনের কার্যক্রম শুরু হবে, এটি আমি নিশ্চিত করেই বলতে পারি। আর আরেকটি বিষয় যেটি বলছিলাম যে আজকে আদালতে কিন্তু আবেদন করা হবে বেগম পক্ষ থেকে বেগম জিয়ার আইনজীবীরা যে ধরনের আবেদন করবেন সেটা কিন্তু আমরা জানতে পেরেছি যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেই সাক্ষ্য গ্রহণ আইনসম্মতভাবে হয়নি বলে আবেদন করেছেন বা সেই ধরনের অভিযোগ তুলেছেন তার পক্ষের আইনজীবীরা। সেই আবেদনটি তারা কিন্তু উচ্চ আদালতে করেছেন। উচ্চ আদালতে তারা জানিয়েছেন যে যেহেতু আইনসম্মতভাবে এই সাক্ষ্য গ্রহণ হয়নি, তার অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হয়েছে, সেহেতু সেই সাক্ষ্য গ্রহণটি বাতিল করার জন্য উচ্চ আদালতে আবেদন করেছেন। পাশাপাশি তিনি যেটি বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা সেই তথ্যটি এখানে দেবেন এই আদালতের কাছে, অর্থাৎ আবু মোহাম্মদ জমাদারের কাছে তারা আবেদন জানাবেন এভাবে যে যেহেতু উচ্চ আদালতে তাদের অরফানেজ ট্রাস্টের একটি আবেদন পেন্ডিং রয়েছে অর্থাৎ বিচারাধীন রয়েছে, সেই কারণেই তারা এই আজকের মতো এখানে আদালতের যে কার্যক্রম সেটি মুলতবি চাইবেন এবং পরবর্তী দিন সময় চাইবেন আর কি, পরবর্তীতে যে একটি শুনানির দিন সেই দিন কিন্তু তারা চাইবেন। আরো একটি বিষয় যে আজকে এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুদকের
উপপরিচালক হারুনুর রশিদকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জেরা করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত গাড়িতেই অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি ঘিরে নিরাপত্তা রক্ষী বাহিনী, বিশেষ করে র্যাব সদস্যদের দেখছি, সিএসএফ এর সদস্যরা রয়েছেন পুলিশ সদস্যরা, পাশাপাশি তার আইনজীবীরা রয়েছেন এবং যেটি বলা যায় যে চারপাশে কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছেন। ঠিক কি কারণে তিনি এখনো গাড়ি থেকে নামছেন না সেটি আমরা হয়তো এখনো বুঝতে পারছি না। সম্ভবত আদালতের ভিতরে অর্থাৎ এজলাসের ভিতরে তার জন্য নির্ধারিত জায়গা যেখানে তিনি বসেন হয়তো সেটি প্রস্তুত করা হচ্ছে, তিনি প্রবেশ করবেন, সেই ধরনের কিছু হতে পারে। তবে আমরা যখনই তিনি নামবেন সাথে সাথে কিন্তু আমরা তাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে তিনি নামছেন। 2008 সালের 3 জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করেছিল কিন্তু দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি ব্যাংক থেকে আসা 2,10,71,671 টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। অন্যদিকে 2010 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। দুই মামলারই বাদী হলেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক হারুনুর রশিদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অভিযোগে বলা হয় 2005 সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে 42 কাঠা জমি কেনা হয়, কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত 1,24,93,000 টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট 3,15,43,000 টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে। 2012 সালের 16 জানুয়ারি এ মামলা আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক, এখন উপপরিচালক বলা হচ্ছে হারুনুর রশিদ। গত বছরের 19 মার্চ এই দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের যিনি আগের বিচারক ছিলেন, যার কথা আমি কয়েকবার বলেছি, বাসুদেব রায়। খালেদা জিয়ার উপস্থিতিতে চার্জ গঠন করা হয়। তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অপর আসামির বিরুদ্ধেও কিন্তু এই চার্জটি গঠন করা হয়। গত বছরের 7 মে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ সংক্রান্ত বিশেষ মামলাও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাৎ সংক্রান্ত বিশেষ মামলার বিচারকী কার্যক্রম ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ আদালত ভবনের পরিবর্তে ঢাকা মহানগরীর বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে চালানোর আদেশ দেওয়া হয়। আমি একটু জানার চেষ্টা করি যে আসলে তিনি এখন পর্যন্ত গাড়ি থেকে কেন নামছেন না, যদি সম্ভব হয় দর্শকদের জন্য আমি একটু জানার চেষ্টা করছি। আমরা জানার চেষ্টা করছিলাম যে তিনি এখনো গাড়ি থেকে নামছেন না কেন, সে বিষয়ে আমরা এখন একটু কথা বলবো। বিএনপি চেয়ারপারসনের যে প্রেস উইং রয়েছে সেই প্রেস উইং এর কর্মকর্তা সাইরুল কবির খান, তিনি একটু আমাদেরকে ইনফরমেশন দেবেন। আচ্ছা, উনি এখনো গাড়ি থেকে নামছেন না কেন? 10:30 কোর্টের টাইম, সেই জন্য 10:30টার সময় উনি কোর্টে যাবেন। উনি বের হয়েছেন কতক্ষণ আগে? না, টাইমলি বের হয়েছেন, বাসা থেকে 9:30-এ বের হয়েছেন। আর কতক্ষণের মধ্যে? এই কিছুক্ষণের মধ্যে, যে টাইম আছে সেই টাইমের মধ্যে যাবেন কোর্টে। আপনারা শুনলেন যে বিএনপি চেয়ারপারসনের যে প্রেস উইং রয়েছে সেই প্রেস উইং এর কর্মকর্তা সাইরুল কবির খান জানাচ্ছিলেন যে এখনো আদালতের সময় রয়েছে 10:30টার সময় রয়েছে, সেই হিসেবে তিনি ঠিক 10:30টার সময় গাড়ি থেকে নামবেন। যখন তিনি নামবেন সেই সময় আমরা আবারও দেখানোর চেষ্টা করব, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এই ছিল এখান থেকে সর্বশেষ। বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালত প্রাঙ্গণ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। পরবর্তীতে সবশেষ খবরের জন্য আমরা আবারও চলে যাব তার কাছে। দেখছেন সময় সংবাদ।
গল্পের ধারাবাহিক এয়ারটেল প্রেজেন্টস অস্থির পারভেজ, শুধুমাত্র এটিএন বাংলায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সুশাসন এবং বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে 208 মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর থমাস হেনরিক প্রিন্স গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ সহযোগিতার কথা জানান। বাংলাদেশের দ্রুত অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে জার্মানির আগ্রহের কথা জানান তিনি। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশকে জার্মানির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রদূতের মাধ্যমে জার্মান চ্যান্সেলরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। সময় সংবাদে আরো থাকছে, হেড কাউন্টিং থেকে বাদ পড়েছেন কুড়িগ্রামের ছিটমহলের অনেক অধিবাসী, নাগরিকত্ব নিয়ে জটিলতায় পড়ার শঙ্কা। খাবারে রাসায়নিকের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকের মতে খাবারের রাসায়নিক, ফুড কালারের নামে কাপড়ের রং ব্যবহার এবং ফসলে অতিমাত্রায় কীটনাশকের ব্যবহার মানবদেহে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলছে। এক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন না হওয়া এবং বাজার মনিটরিংয়ে অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইশরাত জাহানের রিপোর্টে। ফল এবং সবজিতে রাসায়নিক ও কীটনাশক মেশানো হচ্ছে জেনেও সবাই সেটাই কিনছে। প্রায় প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরাও পড়ছে, তারপরও থেমে নেই খাবারে এসব ক্ষতিকর পদার্থ মেশানো। খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে দেশে নীরব গণহত্যা চলছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রাসায়নিকের ব্যবহারের ফলে ঠিক কী ধরনের ক্ষতি হচ্ছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো গবেষণা না থাকলেও চিকিৎসকরা বলছেন ক্রনিক লিভার ও কিডনি রোগীদেরকে পরীক্ষা করে তারা সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। আমরা আশঙ্কা করছি এই রোগগুলোকে নিয়ে যদি দীর্ঘমেয়াদী গবেষণা হয় তাহলে হয়তো একটা বড় অংশ দেখা যাবে এই খাবারের রাসায়নিক বা অন্য রাসায়নিক বা এনভায়রনমেন্টাল পলিউশন, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, নানা কারণে লিভার এবং কিডনিতে এই প্রতিক্রিয়াগুলো দীর্ঘস্থায়ী হতে হয়তো 10 বছর লাগে। পরিবেশ বাঁচাও আন্দোলন পাওয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সরকার নিরাপদ খাদ্য আইন 2013 সহ বেশ কয়েকটি আইন প্রণয়ন করলেও সেগুলোর বাস্তবায়নে গড়িমসি করছে। পাশাপাশি বাজার মনিটরিং এর জন্য সরকারি সংস্থাগুলো ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তারা। উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বিষ মেশানো হচ্ছে। কৃষক যখন তার খাদ্য উৎপাদন করে তখন সে কি করে, দ্রুত বর্ধন করার জন্য হরমোন ব্যবহার করে, যেটা আমাদের গর্ভবতী মাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কীটনাশক ও রাসায়নিকের অতি ব্যবহার ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসব বন্ধে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এটি একটি উদ্বেগজনক ঘটনা। এই কারণে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে আলোচনার মাধ্যমে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সমন্বিতভাবে একটা কর্মসূচি গ্রহণ করা হবে। দেশে রাসায়নিক ও কীটনাশক আমদানির ক্ষেত্রে কঠোরভাবে মনিটরিং এর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি চামড়া ও পোশাক কারখানাগুলোকে ইটিপি ব্যবহারে বাধ্য করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে সিলেটের জাফলংয়ে নিখোঁজ হওয়া 2 পর্যটককে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। গতরাতে নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় সোমবার উইসলিটার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এহসানুল্লাহ অন্ত ও কবি নজরুল কলেজের সোহাগ ঘোষ সবুজ সহ মোট 6 জন ঈদের ছুটিতে সিলেটের জাফলংয়ে বেড়াতে যান। গতকাল বিকেলে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নেমে অন্ত ও সবুজ নিখোঁজ হন। নিখোঁজ 2 জন দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং ঢাকার ওয়ারির বাসিন্দা। ফায়ার সার্ভিস জানিয়েছে নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছেন তারা। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। উইসলিটার ফ্লাওয়ার স্কুলের 2 ছাত্র রয়েছে সিলেটের জাফলং। আমি সিলেট যাই বাজারে, ওই তো কয়েকটা নেমে ওই নদীতে যাবো, ওই তো নদীতে গেছে অনেক কেমন আমি তো কইতে পারি না। আমার আগের দিন বললো কি যে কাকি আপনিও চলেন, আমাকে কই কোথায় যাবো, কি যে তানভীর আম্মু যাইবো সিলেটে, তানভীর আম্মু ওদের গাড়ি দিয়ে সবাই একসাথে যাবো। আমাকে না আমি যাবো থাকতে চাই না। আমার পোলাই কইছি কি বাবা পাহাড়ে যাও না, বাপে কয় পাহাড়ে যাও না, নদীতে যাও না। আমি তো জানি না যে নদী নালা শুনে আছে, আমি জানি না। কই মা চিটাং যাবো না, চিটাং যাবো না, সিলেট যাবো সিলেট। আল্লাহ আমার পোলারে ফিরে দাও, আল্লাহ আমার পোলারে ফিরে দাও। সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে 2 পর্যটক নিখোঁজের ঘটনায় সকাল থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল আহাদ। উদ্ধার অভিযানের খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আহাদ।
ধন্যবাদ রঞ্জন। আপনি যেটা বলছিলেন যে গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সিলেটের এই জাফলংয়ে। আসলে এই ঈদের ছুটিতে প্রতি বছর এই মৌসুমে প্রচুর হাজার হাজার পর্যটকের ঢল নামে এই জাফলংয়ে, এবং গতকাল যে আমরা যেটা জেনেছি যে ঢাকা থেকে 6 জন বন্ধু এই জাফলংয়ে এসেছিল ঘুরতে, এবং তারা সাঁতার কাটতে নামে এই নদীতে, কিন্তু এই 6 জনের মধ্যে কেউ সাঁতার জানতো না, যে কারণে এই নদীর স্রোতে তারা ভেসে যায়। এবং আমরা যেটা শুনেছি তাদের বন্ধুর কাছ থেকে কথা বলে যে গতকাল 6 জনের মধ্যে 4 জনই ভেসে গিয়েছিল এবং স্থানীয়রা দুজনকে উদ্ধার করে এবং 2 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তো এই ঘটনার পর থেকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা এই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ফায়ার সার্ভিসের কর্মীরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে বেশ দূরে, প্রায় আধা কিলোমিটারের মতো দূরে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে, এবং কিছুক্ষণ আগে এই জায়গায় তারা ছিল। আসলে এই পুরো জায়গাটি তন্ন তন্ন করে তারা খুঁজছে যে কোনোভাবেই এই 2 জন ছেলেকে পাওয়া যায়। এবং তাদের যে স্বজনদের সাথে আমি কথা বলেছি, এবং তাদের মধ্যে একটা শোক বিরাজ করছে, এবং তারা এই জায়গায় কান্নাকাটিও করছে। এবং গতকাল ঢাকা থেকে অনেকেই এই জায়গায় চলে এসেছেন, এবং তাদের যে 4 জন বন্ধু গতকাল যে 2 জনকে উদ্ধার করা হয়েছে, এবং বাকি যে 2 জন তারাও এই জায়গায় অপেক্ষা করছে তাদের বন্ধুদের খুঁজে। আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা উদ্ধার কাজ করছে, এবং এই জায়গায় ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে এসেছেন। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও 12টা বা 1টার দিকে এই জায়গায় আসবেন, এমনটি আমাদের কাছে একটি তথ্য রয়েছে। তো রঞ্জন, এখনো পর্যন্ত যে অবস্থা, আসলে এই ফায়ার সার্ভিসের পাশাপাশি যে স্থানীয় লোকজন রয়েছে তারাও উদ্ধার তৎপরতা চালাচ্ছে, এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে একটি হয়তো সুখবর জানাতে পারবেন, এমনটি বলেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রঞ্জন, এই ছিল আমার হাতে সর্বশেষ খবর। সিলেটের জাফলং থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশে প্রতিদিন নিজ সংসারে বিরামহীন শ্রম দিচ্ছেন প্রায় 5.5 কোটি নারী, কিন্তু দেশের অর্থনীতিতে তাদের শ্রমের কোনো মূল্যায়ন নেই। গবেষকরা বলছেন, নারীর এই অদৃশ্য শ্রম জাতীয় আয়ে অন্তর্ভুক্ত না হওয়ায় সমাজে নারীরা বঞ্চিত হচ্ছেন প্রাপ্য সম্মান থেকে। দর্শক, রিপোর্টটিতে পরে আসছে। আমরা এখন চলে যাচ্ছি খালেদা জিয়ার বকশীবাজার অস্থায়ী আদালতে। রঞ্জন, আপনি জানেন যে আজ জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল যে দুটি দুর্নীতির মামলা রয়েছে সেটির 69তম কার্য দিবস, এবং আজকের দিন সহ তিনি বেগম খালেদা জিয়া এই মামলায় হাজিরা দিচ্ছেন 11তম বারের মতো। তবে এই যে 69তম দিন বা এর আগে যে 68 দিন বা বেগম খালেদা জিয়া এর আগে 10 বার হাজির হয়েছেন, তার সাথে কিন্তু আজকের দিনটি একটু আলাদা। কারণ হচ্ছে আজকের দিনটিতে আদালতে হাজির হওয়ার জন্য তিনি বেশ খানিকটা সময় এগিয়ে এসেছেন, অন্তত আধা ঘন্টা আগে। আমরা দেখেছি যে চানখারপুল এলাকায় এসেই বেগম খালেদা জিয়ার গাড়িটি সেখানে অনেকটাই গতি কমে যায়, এবং সেখান থেকে এক ধরনের হেঁটে হেঁটেই তার সাথে আমরা এই আলিয়া মাদ্রাসার মাঠের যে বিশেষ আদালত রয়েছে সেই আদালতে এসেছি, এবং এখানে এসে এজলাস যে আদালতের যে অস্থায়ী যে আদালত তার সামনে এসে তিনি গাড়িতে অন্তত 20 মিনিট অপেক্ষা করেছেন। এর মাঝেই এই যে আদালত বা বিচারক তিনি ঢুকেছেন, এবং ঠিক 10:30টার সময় বিচারক এজলাসে ওঠার পরেই বেগম খালেদা জিয়া যেই আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য যে ভবন আছে সেই ভবনে ঢুকে গেছেন। রঞ্জন, এর পাশাপাশি আপনাকে আরো বেশ কিছু তথ্য জানিয়ে রাখি যে এই দুটি মামলায়, বিশেষ করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়, এই মামলার বাদী দুদকের উপকমিশনার উপপরিচালক হারুনুর রশিদ তিনি সাক্ষ্য দিয়েছেন, এবং সেই সাক্ষ্য দেওয়ার পরেই এখন যে কার্যক্রম সেটি হচ্ছে যে মামলার যে বিবাদী পক্ষ তারা তাকে জেরা করবেন, এবং সেই জেরা করা এবং না করা এবং হারুনুর রশিদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কি হবে না এইসব বিষয় নিয়ে খালেদা জিয়ার আসামিরা বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন, এবং সেই আইনি প্রশ্নেরও সমাধান হয়ে গেছে। এবং আজকে আসলে দেখার অপেক্ষা আজকের কার্যক্রম কি হয়। এখন এই মুহূর্তে আমরা যতদূর জানতে পেরেছি যে সেই আদালতের যে শুনানি সেটি শুরু হয়ে গেছে, সেটির যে কোনো ধরনের অগ্রগতি হওয়ার সাথে সাথেই রঞ্জন আপনাকে আবারও আমরা সরাসরি জানিয়ে দিব। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ।
দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে। চলে যাচ্ছি আগের রিপোর্টটিতে। বাংলাদেশে প্রতিদিন নিজ সংসারে বিরামহীন শ্রম দিচ্ছেন প্রায় 5.5 কোটি নারী, কিন্তু দেশের অর্থনীতিতে তাদের শ্রমের কোনো মূল্যায়ন নেই। গবেষকরা বলছেন, নারীর এই অদৃশ্য শ্রম জাতীয় আয়ে অন্তর্ভুক্ত না হওয়ায় সমাজে নারীরা বঞ্চিত হচ্ছেন প্রাপ্য সম্মান থেকে। নারীর গৃহস্থালী কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে তা মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। তাহসিনা জেসির রিপোর্ট। বিভিন্ন বেসরকারি সংস্থার গবেষণায় দেখা যায়, শহুরে বা গ্রামীণ একজন নারী দৈনিক গড়ে 16 থেকে 20 ঘন্টা সময় গৃহস্থালীর প্রায় 45 ধরনের কাজ করে থাকেন। এসবের মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের দেখাশোনা, রান্নাবান্না সহ বিভিন্ন কাজ। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, নারীর কাজের বিপরীতে একজন পুরুষ মাত্র 3% কাছাকাছি গৃহস্থালী কাজে নিয়োজিত থাকেন। বাচ্চাদের খাওয়াইয়া স্কুলে পাঠাই, তারপর আমার গরু আছে, কিছু ছাগল আছে, হাঁস মুরগি আছে, ওদেরকে খাবার টাবার দেই। পাশে কিছু জমি আছে, ওগুলো শাকসবজি আছে, ওগুলো করি। ঘুম থেকে উঠে থালা বাসন ধুই, ঘর ঝাড়ু দেই, ঘর উঠান ঝাড়ু দেই। গবেষকরা বলছেন, নারীর গৃহকর্মের আর্থিক মূল্য হিসাব না করায় কাজগুলো অর্থনীতিতে অদৃশ্য থেকে যাচ্ছে। বিভিন্ন দেশের মতো সময় ব্যবহার জরিপ করে এর আর্থিক মূল্য নির্ধারণ করার পরামর্শ তাদের। আমাদের গভর্নমেন্ট একটা ভালোভাবে গবেষণা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে। গৃহস্থালী কাজে যে নারীরা আছে, এটা বিরাট অংশ, তারা কতটুকু সময় দিচ্ছে সংসার, তাদের অর্থমূল্যগুলোকে কিভাবে বের করা যায়, তাতে আমরা আসলে দেখতে পারবো যে আসলে এই জিডিপি আর ওইডিটির মধ্যে কত বড় একটা পার্থক্য। কিছু স্টাডি আছে, আমি মনে করি এটা আরো ব্যাপকভাবে হওয়া উচিত, যে নারী আসলে কিভাবে তার গৃহকর্মে সময়গুলো ব্যয় করে, যেখানে আসলে অন্যদের অংশগ্রহণ সম্ভব ছিল কিনা। নারীর গৃহস্থালীর কাজকে স্বীকৃতি দিলে সমাজে নারীর প্রতি সহিংসতা কমবে বলেও মনে করেন এই গবেষকেরা। যে একজন নারী যেন খুব আনন্দের সাথে, গর্বের সাথে বলতে পারেন, আমি একজন ভালো মা, আমি একজন ভালো স্ত্রী, আমি একজন সমাজের ভালো নাগরিক। এইটা বলতে গিয়ে তাকে যেন হীনমন্যতায় ভুগতে না হয় যে আমি চাকুরি করি না, সুতরাং আমার কোনো মূল্য নাই। আমরা সেই জায়গাটায় যেতে চাচ্ছি। আমরা চাচ্ছি তাদেরকে মূল্যায়ন করা হোক, তাদের নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা বাড়বে, দেখা যাবে নির্যাতনটা আসলেই কমে যাবে। গৃহস্থালী কাজে নারীদের ব্যাপক অবদান সম্পর্কে অর্থনীতিতে আরো বৃহত্তর পরিসরে গবেষণা হওয়া উচিত বলেও মনে করেন তারা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ এর 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। কখনোই যেন সন্ত্রাস এবং জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়া একটি শান্তিপূর্ণ দেশ, সেইভাবে আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। কিন্তু মাঝে আমাদের অবশ্যই এ ধরনের প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়। একটি সময় ছিল যে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের কাছেও একটা সন্ত্রাসী জঙ্গিবাদী দেশ হিসেবে প্রায় উত্থান ঘটছিল। 2009 আমরা সরকারে আসার পর আমাদের যে ঘোষণা, জিরো টলারেন্স টু টেরোরিজম, এবং আমরা সত্যি সেই জিরো টলারেন্সটা সেটা আমরা করছি। এই ক্ষেত্রে আমি বলবো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছে। আমাদের গোয়েন্দা সংস্থা আন্তরিকতার সাথে কাজ করে সময় মতো তথ্য সরবরাহ করছে, এবং সেই তথ্যের ভিত্তিতে যার যেখানে যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলেই আজকে বাংলাদেশকে আমরা এই জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে সক্ষম হয়েছি। তারপরে এর চ্যালেঞ্জ কিন্তু থেকে যায়। কাজেই সেই চ্যালেঞ্জটা আমাদের সবসময় মোকাবেলা করতে হবে, এ কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আর সেই সাথে আমি মনে করি যে যেহেতু আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে, সেই শান্তিরক্ষা মিশনে যখন তারা কাজ করে, তখন বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী বা পুলিশ বাহিনীর সঙ্গে তাদের কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশে যারা দায়িত্ব পালন করতে যাবে তাদেরকেও যুগোপযোগী হতে হবে, আধুনিক জ্ঞান সম্পন্ন হতে হবে, এবং সময়োচিত প্রশিক্ষণ তাদের থাকতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রয়োজনীয় সরঞ্জামাদি যা যা দরকার সেগুলি কিন্তু আমরা সংগ্রহ করছি, এবং আমরা সেই ধরনের পদক্ষেপ নিচ্ছি। আর এছাড়াও আরো অনেক কাজ আমরা করেছি, এত বিস্তারিত বলতে গেলে বহু সময় লাগবে, সেটা আমি অন্তত বলতে পারি। তবে আন্তরিকতা থাকলে যে কোনো একটি দেশকে উন্নত করা যায় সেটা আমরা প্রমাণ করেছি। আর দেশের আর্থসামাজিক উন্নতি যত দ্রুত হবে তত বেশি আমরা আমাদের বিভিন্ন বাহিনীর যে সমস্ত চাহিদা থাকে তাও মেটাতে পারবো। সেটা নির্ভর করে আমাদের অর্থনৈতিক গতিশীলতা বা উন্নতি কতটুকু আমরা করতে পারলাম তার উপর। ইতিমধ্যে আমরা
বাংলাদেশ আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার কারণ হচ্ছে যখন 2009 আমরা সরকার গঠন করি তখন সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ছিল, আর এই মন্দার কারণে অনেক উন্নত দেশ তাদের প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। কিন্তু বাংলাদেশ আমরা আমাদের সীমিত সম্পদ নিয়ে আমরা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি বলেই আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের জিডিপি আমরা 6 ভাগের উপরে ধরে রাখতে সক্ষম হয়েছি, যা এবছর 6.51 আমরা অর্জন করেছি। আমাদের যে রিজার্ভ সেটাও আমাদের 25.2 বিলিয়ন ইউএস ডলারে আজ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। ফলে আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াবার মতো একটা সম্মানজনক অবস্থান অর্জন করবার মতো শক্তি আজ আমরা অর্জন করেছি। আমাদের বাজেট আমরা 4 গুণ বৃদ্ধি করেছি। 2009 সালে সরকার এসে সকলের বেতন বৃদ্ধি করেছিলাম। আবার এবারেও পে কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, ইতিমধ্যে এখন সেটা অর্থ মন্ত্রণালয়, মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে সে ফাইল আমার কাছে পাঠিয়েছেন। আমি এটা এখন পরীক্ষা নিরীক্ষা করছি, এরপরে ক্যাবিনেটে যাবে, পরবর্তীতে এটা আমরা কার্যকর করব। সেখানে আমরা বেতন আবার পুনরায় বৃদ্ধি করে দিচ্ছি। কাজেই প্রত্যেকের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, কর্মক্ষেত্রে যার যার কর্মক্ষেত্রে সে দায়িত্ব পালন যাতে সুষ্ঠুভাবে করতে পারে সেই পরিবেশ তৈরি করা, এটা আমাদের সরকারের কর্তব্য এবং আমরা তা যথাযথভাবে করে যাচ্ছি। সেই সাথে বাংলাদেশকেও আমরা আরো উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে চাই, আর তার উপর আমরা গুরুত্ব দিচ্ছি শিক্ষাকে। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া এবং শিক্ষিত জাতি ছাড়া কোনো জাতি দারিদ্র্য মুক্ত হতে পারে না, উন্নত হতে পারে না। যদিও দারিদ্র্যের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা যথেষ্ট অর্জন করেছি, দারিদ্র্যের হ্রাস আমরা দ্রুত করে যাচ্ছি। বর্তমানে আমরা 22.4 ভাগ নেমে এসেছে আমাদের দারিদ্র্যের হার। কিন্তু আমাদের লক্ষ্য যে অন্তত আমরা তো সরকার গঠন করি 5 বছরের জন্য মূলত, ইতিমধ্যে আমাদের 3.5 বছরের বেশি সময়, মানে 3.5 বছরের কিছু কম সময় হাতে আছে, 1.5 বছরের মতো চলে গেছে, আর এর আগের বারে ছিল 5 বছর। কাজে এই দীর্ঘ সময় আমরা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছি। কাজে আগামীতে যে 3 বছর কয়েক মাস আমার হাতে আছে, এর মধ্যেই আমরা চাই যে আমাদের দারিদ্র্যের হার 14 থেকে 15 বা 16 এর মধ্যে নেমে আসুক। এটুকু যদি আমরা নামিয়ে আনতে পারি তাহলে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে ঘোষণা দিতে পারবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আন্তর্জাতিক সংস্থাগুলি একসময় যারা নানা ধরনের বৈরী মন্তব্য করত, আজকে তারা বাংলাদেশের প্রশংসার পঞ্চমুখ, এবং তারাই আজকে স্বীকার করছে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। কিন্তু এই নিম্ন মধ্যম আয়ের দেশ না, নিম্ন শব্দটা রাখতে চাই না, অন্তত মধ্যম আয়ের দেশে আমরা যাতে উন্নত হতে পারি, আগামী এই 3.5 বছরের মধ্যে আমাদের সেটুকু অর্জন করতেই হবে। সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। সেই সাথে সাথে আমি মনে করি আজকে এসএসসি প্রতিষ্ঠা বার্ষিকী, এখানে যারা আছেন দেশি বিদেশি সমস্ত ভিআইপিদের উপর দায়িত্ব পালন করতে হয়, এবং এই ভিআইপিগণের জন্য যেমন বিভিন্ন ভেন্যু তৈরি করা, তারা কোথায় যাবেন সেগুলি নিরাপত্তা নিশ্চিত করা, এই সমস্ত দায়িত্ব পালন করা, এবং তাদের যারা আসেন তাদের দেশের নিরাপত্তা কর্মী যারা আসে তাদের সাথে সামঞ্জস্য রেখে কাজ করা, এই সকল কঠিন দায়িত্ব সকলেই আপনারা সুষ্ঠুভাবে পালন করেন। এবং এটা পালন করতে যে বেশ কষ্ট করতে হয়, মাঝে মাঝে আমি জানি বেশ কষ্ট করে এগুলি কাজগুলি করতে হয়, কিন্তু সেই দায়িত্বটা যথাযথভাবে আপনারা পালন করে যাচ্ছেন। সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং এসএসএফ সদস্যবৃন্দকে আমি এটুকু বলবো যে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি আপনাদের চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে, সততা থাকতে হবে, শৃঙ্খলাবোধ আরো উন্নত, এবং সেই সাথে সাথে দায়িত্বশীলতা, এটা একান্তভাবে অপরিহার্য। কিন্তু দায়িত্বশীলতা সেটা যেমন ঠিক, আবার সেই সাথে আরেকটা কথা মনে রাখতে হবে যে আমরা রাজনীতি করি, আমাদের কিন্তু মূল শক্তিটাই হচ্ছে জনগণ। জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায় সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। কারণ আসলে এই জনগণের জন্যই কিন্তু রাজনীতি। আমার রাজনীতি কিন্তু আমার নিজের জন্য নয়। এদেশের মানুষ এখনো যারা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, এখনো যারা সুশিক্ষা পায়নি, এখনো দিনান্তে
যাদের মানে পান্তাপুরা অবস্থা, তাদের ভাগ্য পরিবর্তন করা এটাই কিন্তু আমার দায়িত্ব। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু রাজনীতি করি। এখানে আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া না। এই জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আমার বেঁচে থাকাটা নিরর্থক। কাজে আমি এসএসএফের এই অনুরোধটা করব যে অন্তত আপনারা দায়িত্ব পালন করবেন। আমি জানি, কারণ আমি নিজেও চিন্তা করি এটা, যে এবং আমি এটাও জানি যে আমার জীবনের উপরে বারবার আঘাত এসেছে এবং বোধহয় এতবার আর খুব কম, পৃথিবীর বোধহয় খুব কম নেতাই আছে তাদের উপরে এভাবে আঘাত এসেছে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু কাজ দিয়ে পাঠান, কিছু দায়িত্ব দিয়ে পাঠান। আর এই দায়িত্বটুকু যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ আল্লাহ রক্ষা করে দেন। তা যদি না হতো তাহলে আজকে এখনো আমার এভাবে বেঁচে থাকার কথা না। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ প্রসঙ্গ। প্রোটিয়াদের বিপক্ষে পিছিয়ে থেকে তৃতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 217 রান। আগের দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেন। প্রোটিয়া পেস আগ্রাসনের সামনে বেশ সাবধানে ছিলেন 2 অভিজ্ঞ ব্যাটসম্যান, কিন্তু শেষ রক্ষা হল না। আগের দিনের সঙ্গে মাত্র 12 রান যোগ করে ব্যক্তিগত 28 রানে ডেলস্টেনের এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন অধিনায়ক মুশফিক। এখন লিটন দাসকে সঙ্গী করে দেখে শুনে খেলছেন সাকিব। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রথম ইনিংসে লিড নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের সামনে। Set for RBW, says Joel Wilson. The batsmen scamper through. We wait for his... It is. It's the bat hitting the pad. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বকশীবাজারের বিশেষ আদালতে দুর্নীতির 2 মামলায় হাজিরা দিলেন বেগম জিয়া। শুনানি চলছে। খাবারে রাসায়নিকের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, নীরব গণহত্যা বলছেন বিশেষজ্ঞরা। সমন্বিত কর্মসূচি নেওয়ার আশ্বাস মন্ত্রীর। দেশের অর্থনীতিতে মূল্যায়ন হচ্ছে না সংসারে দেয়া 5.5 কোটি নারীর শ্রম, বঞ্চিত হচ্ছেন প্রাপ্য সম্মান থেকে। দেশজ উৎপাদনে অন্তর্ভুক্তির দাবি বিশেষজ্ঞদের। তৈরি পোশাক ক্রেতাদের আন্তর্জাতিক জোটের নির্দেশনায় চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের 300 গার্মেন্টস কারখানা, হাজার হাজার শ্রমিকের বেকার হয়ে পড়ার আশঙ্কা। এবং জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ 2 কলেজ ছাত্রের খোঁজ মেলেনি এখনো, দ্রুত উদ্ধারের দাবি স্বজনদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।